দীর্ঘ প্রতীক্ষার পর চলে এসেছে সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজকের এই নির্বাচন শুধু ভোটার প্রতিনিধি নির্বাচন নয়, আজকের এই নির্বাচন আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি নির্বাচন, জনগণের প্রত্যাশা কতটা পূরণ হবে সেটি নির্বাচন, এবং আজকের এই নির্বাচনকে ঘিরে আছে নানা জল্পনা কল্পনা। কথা হবে সেটির, এবং আমাদের সঙ্গেই থাকবেন আপনারা। দর্শক, এই বিশাল মহাযজ্ঞকে কেন্দ্র করেই এটিএন বাংলা রেখেছে বিশেষ নির্বাচনী আয়োজন, এবং এই নির্বাচন আয়োজন থাকছে দুদিন ব্যাপী। এই নির্বাচন আয়োজন ইস্পাহানী মির্জাপুর ভোটের মাঠে সারাদিন থাকছি আমরাও আপনাদের সাথে, এবং পাওয়ার্ড বাই এশিয়ান ডুপ্লেক্স টাউন। এই আয়োজনে যারা বিশিষ্টজনরা থাকবেন তাদের সাথে নিব আমরা তাদের মতামত, এবং সেই সাথে জেলায় প্রতিনিধিরা কতটুকু খবর আনতে পারছেন সেটাই জানাবো আপনাদেরকে। দর্শক, মানুষের তো অনেক কিছু চাওয়া পাওয়ার থাকে, কিন্তু জনগণের চাওয়া পাওয়া কিন্তু একটা প্রতিনিধির জন্য সবচেয়ে ঊর্ধ্বে, এবং সরকার কিভাবে সেই জনগণের প্রত্যাশাটি পূরণ করবে সেটাই কিন্তু দেখার বিষয়। আজকের এই দিনটি নির্ধারণ করবে আগামীর বাংলাদেশটা কেমন হবে। আমরা প্রত্যাশা করছি যাতে আমাদের এই দেশটা সুন্দর সুশীল সমাজের মতোই চুক্তিবদ্ধ হয়, এবং আমরা চাই যারা এই সরকার গঠনে দায়িত্ব পাবেন তারা আমাদের বাংলাদেশকে আগামীতে এমন দ্বারপ্রান্তে নিয়ে যাবেন যাতে আমরা ইন্টারন্যাশনালি আরো সুন্দরভাবে অগ্রসর হতে পারি। দর্শক, এই সুন্দর আয়োজনে, নির্বাচনের এই আয়োজনকে আরো মুখর করতে, আরো সুন্দর করতে, এবং মতামতটাকে আরো গুরুগম্ভীর করতে, এবং আপনাদের মাঝে আরো ইম্পর্টেন্ট তথ্য এনে দেওয়ার জন্য কিন্তু আমাদের মাঝে দুজন বিশিষ্ট গুণী ব্যক্তিত্ব রয়েছেন। আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন, শুরুতেই যাকে পরিচয় করে দিতে চাই, তিনি হচ্ছেন বিবিসির শাকিল আনোয়ার সাহেব, এবং তিনি একজন সাংবাদিক, প্রবীণ রাজনীতি বিশ্লেষক। তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মঞ্চে। এবং সেই সাথে আমাদের আরো একজন বিশিষ্ট গেস্ট রয়েছেন, যিনি কবি হাসান হাফিজ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, এবং সেই সাথে দৈনিক কালের কণ্ঠের সম্পাদক। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে ভোটের মাঠে সারাদিন। অনেক ধন্যবাদ। জি, আপনাদেরও ধন্যবাদ, আজকে আপনাদের মূল্যবান সময়টা আমাদের মধ্যে দিয়েছেন, কারণ আজকের আলোচনাটা আসলে আমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনের উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ নিয়ে, আগামী জনগণের নিয়ে, আগামী জনগণের নিরাপত্তা নিয়ে। তো আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনাতে শুরুতে একটু শাকিল সাহেবের কাছে জানতে চাই যে আমাদের যে আজকের যে আয়োজনটা আমরা করেছি, এবং জনগণের কাছ থেকে কথা নেওয়ার জন্য, বা আমরা যে প্রতিনিধিদের দিয়ে কাজ করাচ্ছি, এবং নির্বাচনের আমেজটা যেরকম হয়েছে, আমরা দেখেছি যে উপদেষ্টা সাহেবও বলেছেন যে এটা মহা ঈদের মতো, এবং বাকি সবারই একটা উৎসব মুখের পরিবেশ কিন্তু বিরাজ করছে। তো এটা নিয়ে আপনাদের যে প্রত্যাশাটি ছিল সেটা কি? আমরা তো জানি যে নির্বাচন আসলে ভোট দেওয়া গ্রহণ করা শুরু হয়েছে, তো আসলে নির্বাচনটা কতটুকু মুখর হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে হচ্ছে, এবং আপনাদের বিশ্লেষণা কি বলছে? দেখেন, সাংবাদিকদের কোনো প্রত্যাশা থাকে না, সাংবাদিকটা যা ঘটে সেটা বলেন আর কি। হ্যাঁ, তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে নির্বাচন তো আজকে দিন, তো নির্বাচনের আবহাওয়া তো শুরু হয়েছে বেশ কিছুদিন আগে, তাই না? তো আমার যে অবজারভেশন, পর্যবেক্ষণ, সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের নির্বাচনগুলো সাধারণত যেভাবে হয়, হ্যাঁ, 91 সাল থেকে যদি আপনি চিন্তা করেন যেভাবে নির্বাচনগুলো হয়েছে, সেখানে যে উত্তেজনা, হ্যাঁ, যে কথাবার্তা, যে ধরনের টেনশন আপনি বলতে পারেন, আমি অতটা দেখছি না। আপনি বলতে পারেন আমার কাছে মনে হচ্ছে যে অনেক সোবার একটা ক্যাম্পেইন হয়েছে। আপনি যদি দেখেন, আপনি যদি যে ধরনের সহিংসতা বাংলাদেশের নির্বাচনগুলোতে হয় সাধারণত, আপনি যদি 91 সালের ইলেকশনের কথা চিন্তা করেন, যেটা সবচেয়ে ভালো ইলেকশন হয়েছিল এখন পর্যন্ত, 91 সালের ইলেকশনটা ভালো একটা সরকারের আন্ডারে হয়েছিল, সেখানেও কিন্তু অনেক সহিংসতা হয়েছিল, 49 জন মারা গিয়েছিলেন সেই ইলেকশনে। তো আপনি যদি দেখেন এখনকার, যদি আপনি স্ট্যাটিস্টিক্সটা দেখেন, এখন পর্যন্ত শিডিউল হওয়ার পর থেকে এখন পর্যন্ত কত 16-17 জন বোধহয় মারা গেছে, মানে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে। সুতরাং আমি বলবো যে সেই তুলনায় বাংলাদেশে যে ইলেকশন যেভাবে হয়, সেখানে যেভাবে ভায়োলেন্স হয়, সেই তুলনায় অনেক কম ভায়োলেন্স হয়েছে এখন পর্যন্ত। আমি জানি না কি হবে আগামীতে। ভায়োলেন্স তো শুধু ইলেকশনের আগে হয় না, ইলেকশনের পরেও অনেক সময় হয় আর কি। তো এখন পর্যন্ত আমি বলতে পারি যে মোটামুটি একটা গ্রহণযোগ্য ক্যাম্পেইন হয়েছে, এবং দলগুলো অনেকটাই রেসপন্সিবল ছিল তাদের ক্যাম্পেইনে। খুব বেশি আক্রমণাত্মক কথাবার্তা আমি শুনিনি, আপনি যদি কম্পেয়ার করেন আগের ইলেকশনগুলোর সাথে। এবং আজকে যতটুকু দেখেছি, আমি কয়েকটা সেন্টার দেখলাম ঢাকাতে এমনি খুব বেশি সাংঘাতিক কিছু হয় না,
কিন্তু বাইরে থেকেও যে সমস্ত খবরাখবর আমি দেখছি আর কি, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে এখন পর্যন্ত আমি বলছি গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা আবার আপনার কাছে আসব। এবার একটু আমরা হাফিজ স্যারের সাথে জিজ্ঞেস করতে চাই যে আমরা তো জুলাই গণ অভ্যুত্থানের যে অংশটা দেখেছি এবং আমরা সকলেই অবগত, আসলে এইবারের যে আন্দোলনে আমরা দেখেছি তরুণ প্রজন্মের যে অংশগ্রহণটা, এবং এইবারের নির্বাচনে কিন্তু ভোটার সংখ্যা তরুণ প্রজন্মদেরই বেশি, এবং আমরা যতটুকু অবজার্ভ করেছি, বিশ্লেষণ করেছি যে আমরা সকাল থেকে দেখছি যে ভোট কেন্দ্রে কিন্তু তরুণ প্রজন্মদের অংশগ্রহণের সাথে সাথে আমরা দেখেছি তাদের প্যারেন্টসদের অংশগ্রহণ, তাদের ভাই বোনদের অংশগ্রহণ, এবং যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন তাদের ভোট গ্রহণের অংশগ্রহণ দেখেছি। এই যে সুষ্ঠু পরিবেশে আমরা যেটা প্রত্যাশা করছি এবং নতুন প্রজন্মের অংশগ্রহণের যে একটা পালাবর পরিবর্তন হয়েছে, এই দৃষ্টিকোণ থেকে আসলে আপনার কি মনে হয় যে এই যে পালা পরিবর্তনটা আমরা আশা করছি এবং আগামীতে আমরা বারবার বলছি নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সেই বাংলাদেশটা কি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা আজকের এই নির্বাচনের মাধ্যমে? আমরা জানি যে তরুণরাই রক্ত দিয়ে আমাদের এই পরিবর্তনটা এনে দিয়েছে। আমাদের যে স্বপ্ন, আমাদের যে বৈষম্য মুক্তির একটা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু এই প্রত্যাশাটা তারাই পূরণ করে দিয়েছে। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি যে আমরা স্বৈরশাসন কবলিত ছিলাম, আমাদের বাকস্বাধীনতা নিষ্পেষিত ছিল, আমাদের সম্পদ লুট হয়েছে, ক্ষমতা কুক্ষিগত করার জন্য সমস্ত প্রশাসন, বিচার ব্যবস্থা, পুলিশ সবকিছু ভেঙে ফেলা হয়েছে। কিন্তু সেটার থেকে যেই ভগ্নস্তূপের থেকে যে নতুন স্বপ্নের যে উজ্জীবন, সেটা কিন্তু তরুণরাই আমাদেরকে দেখিয়েছে। তারা প্রাণ দিয়ে ছাত্র গণ অভ্যুত্থান, যে জুলাইয়ের যে সর্বপ্লাবী আন্দোলন, সেটার ফলেই কিন্তু আজকে নির্বাচনটা হতে যাচ্ছে। আজকে অনেক আনন্দের দিন, স্বপ্ন পূরণের দিন, সেই সঙ্গে আমি বলবো একটা কর্তব্য সম্পাদনেরও দিন, একটা দায়িত্বশীলতারও দিন। আমরা নতুন নেতৃত্ব নির্বাচন করব, যারা আমাদের বাংলাদেশকে ভবিষ্যতে নেতৃত্ব দেবে এবং বাংলাদেশের যেই হৃত গৌরব সেটা ফিরিয়ে আনবে। কারণ তিনটা নির্বাচন প্রহসনমূলক হয়েছে, এটা সবাই জানে। বাংলাদেশের যে ভাবমর্যাদা, ভাবমূর্তি, ইমেজ, সেটা কিন্তু ভুলুণ্ঠিত হয়েছে বিশ্বের দরবারে। এখন এই নির্বাচন কিন্তু শুধু বাংলাদেশের 18 কোটি জনগণের জন্যই কিন্তু কৌতূহল এবং আগ্রহ এবং সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু নয়, বিশ্ববাসীও কিন্তু গভীর কৌতূহল নিয়ে পর্যবেক্ষণ করছে যে এই জেনজি নির্বাচনটা যে হতে যাচ্ছে, সেটার ফলাফলটা কি হয় এবং সেটার যেই প্রাথমিক চ্যালেঞ্জ যে আমরা ৩৬ জুলাই যেটা আমরা পূরণ করেছি, কিন্তু মূল চ্যালেঞ্জটা কিন্তু এখন আমরা পার হচ্ছে সেই স্তরটা। এখন একটা ক্লাইম্যাক্সের মধ্যে আমরা আছি। এই বিজয়টাকে সংহত করার জন্য, ঘরে ঘরে আন্দোলনের সুফলটাকে পৌঁছে দেওয়ার জন্য, জুলাইয়ের চেতনাটাকে সংহত করার জন্য, স্থায়ী করার জন্য, একটা প্রগতিশীল, সাম্প্রদায়িকতা মুক্ত, মুক্তিযুদ্ধের চেতনা লালিত একটা দেশ, বৈষম্য মুক্ত একটা স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা নতুন অঙ্গীকার, রাজনীতির গুণগত পরিবর্তন কিন্তু আমরা আশা করছি এই নেতৃত্বের মাধ্যমে হবে। এবং নতুন যারা নেতৃত্বে আসবেন, তারা বাংলাদেশকে একটা সঠিক দিক নির্দেশনা এগিয়ে নিয়ে যাবেন এবং তরুণরাই হবেন সেখানে প্রধান চালিকা শক্তি। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের উপরে খুবই আশাবাদী। আমরা জাতীয়ভাবেও কিন্তু সবাই তারা চাই যে আমরা তরুণরা কিন্তু নিঃস্বার্থ এবং তারা সত্যিকারের দেশপ্রেমও তাদের মধ্যে আমাদের থেকে বেশি। যারা বয়স্ক তারা আমরা অনেক মোহ, অনেক লোভ লালসা দ্বারা আমরা কিন্তু মানে কি বলবো পক্ষপাত দুষ্টু, কিন্তু তরুণরা সেগুলি থেকে অনেকাংশে মুক্ত। আমরা চাইবো যে তরুণরা একটা স্বচ্ছ অবাধ একটা নির্বাচন যে হবে, সেখানে তরুণ নেতৃত্বই প্রাধান্য পাবে এবং তারা একটা রাজনীতির গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবে। স্যার, খুবই সুন্দর কিছু কথা বলেছেন, আপনি পয়েন্টের কথা বলেছেন, এটা বেশ দারুণ লেগেছে। আপনি প্রধান উপদেষ্টার কথা বলছিলেন, আমরা একটু আসলে স্ক্রিনে দেখতে চাই যে প্রধান উপদেষ্টা যেখানে ভোট কেন্দ্রে গিয়েছেন সেখানকার কিছু একটু অংশবিশেষ, এবং আমরা সেখানে যুক্ত হচ্ছি। স্যার, আপনারা যদি কিছু খেতে চান। এখন প্রধান উপদেষ্টা আমাদের ভোট কেন্দ্রে গিয়েছেন এবং তিনি ভোট প্রদান করেছেন।
সেই ফুটেজটি আমরা দেখছি এবং সেখানে তিনি খুব আনন্দের সাথে ভোট কেন্দ্রে ভোট নতুন দিয়েছেন। বাংলাদেশের জন্মদিন, সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে, জাতির সবাই মিলে উৎসব করি। এবং এটা আরো নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। আমরা প্রধান উপদেষ্টার মুখে একটা হাসি দেখতে পাচ্ছি, একটা আনন্দের আমেজ দেখতে পাচ্ছি, এবং এটাই কিন্তু আমরা প্রত্যেকটা জনগণের মুখে দেখতে চাই, যে জনগণ এভাবে হাসবে এবং আনন্দের সাথে নিরাপত্তার সাথে ঘর থেকে বের হবে। এইটা নিয়ে তো আসলে অনেক ধরনের আলোচনা আছে, কিন্তু প্রধান উপদেষ্টার কথা থেকে একটু নিয়ে বলতে চাই যে তিনি বলছিলেন যে বিগত সময়টা একটা দুঃস্বপ্ন ছিল এবং এই দুঃস্বপ্ন আমরা কখনোই চাই না, এবং আরো একটা প্রক্ষান্তরের কথা আছে, যা হয় ভালোর জন্যই হয়। তো এই ধরনের গণ অভ্যুত্থান কত টাকা জরুরি ছিল দেশের মানুষটাকেও একটা বড় ধাক্কার মাধ্যমে আরো বেশি স্ট্রং করা, এবং আগামীতে তারা এখান থেকে কি কি শিক্ষা নিয়েছেন, এবং আমরা যারা জনগণও আছি তাদেরও এখান থেকে আর কি কি দিক মেনে আসলে সরকার গঠনের ক্ষেত্রে আমাদেরও বিবেচনা করা উচিত বলে আপনি মনে করেন? দেখেন, এই যে যিনি প্রধান উপদেষ্টা যা বলছিলেন, যে নতুন আমরা আবার শুরু করি, নিউ বিগিনিং, আমি যেটা বুঝেছি ওনার কথায়, হ্যাঁ, নতুন করে আমরা শুরু করি। দেখেন, বাঙালি কিন্তু বাংলাদেশের মানুষ 91 সালেও একই কথা শুনেছিল, যে আমরা আবার নতুন করে শুরু করি। এই যে দ্বিতীয় স্বাধীনতার কথা আমি তখন ইয়াং রিপোর্টার তখনও শুনেছিলাম, যে এরশাদের চলে গেল, একটা নতুন একটা গণতন্ত্র আমাদের হবে, কিন্তু সেটা সে মতো এগোয়নি। কিন্তু আপনি জানেন তারপরে কি হয়েছে, তাই না? তারপরে আবার আমাদেরকে একই কথা বলতে হচ্ছে। এখন তার নির্ভর করে হচ্ছে যে কত রেসপন্সিবলি পলিটিক্যাল পার্টিগুলো বিহেভ করে এখন থেকে। হ্যাঁ, তারা প্রথম কথা হচ্ছে যে ফলাফলটা ঠিক মতো তারা অ্যাকসেপ্ট করেন কিনা, তাই না? সেটা 91 সালে দেখেন ফলাফল অ্যাকসেপ্ট করে নাই কিন্তু, এবং সেখান থেকেই কিন্তু সমস্যার তৈরি। ভালো একটা নির্বাচন হলো, কিন্তু তারপরেও একটা দল ঠিক মতো গ্রহণ করলো না ফলাফলটা, তখন থেকেই কিন্তু সমস্যার তৈরি। ওটা যদি ঠিক মতো গ্রহণ করতেন তারা, এই সমস্যাটা হয়তো নাও হতে পারে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আপনি ভালো একটা ইলেকশন করলেন, একটা ফলাফল হলো, যে দুটো দল, প্রধান দুটো দল তারা নির্বাচন করছে, তারা কি ঠিক মতো অ্যাকসেপ্ট করছে? আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম এই ফলাফলটা, বিশেষ করে যারা হারছে, হ্যাঁ, যারা হারছে, যদি মেনে নেয় সত্যিকার অর্থে, তাহলে আমি মনে করি যে আবার একটা গণতন্ত্রের সূত্রপাত হতে পারে, একটা কালচারের সূত্রপাত হতে পারে। এটি তো সমস্যা, তাই না? যে আমাদের মূল সমস্যা রাজনীতির আমি যেটা দেখি, যে আমরা ফলাফলটা মানি না বলেই বারবার মুখ থুবড়ে পড়ে, তাই না? তো ফলাফলটা মেনে নিলে ভালো হবে, গুড বিগিনিং হবে, এবং সেটাই করা উচিত। এখন 24-এর পরে মানুষ কিন্তু 24টা কেন হলো আমি মনে করি সেটা হচ্ছে মানুষ একটা সুশাসন চেয়েছিল। মানুষ যেভাবে দেশ চলছিল এভাবে চাচ্ছিল না মানুষজন। হ্যাঁ, ছাত্ররা আন্দোলন শুরু করেছিল, কিন্তু মানুষ জয়েন করলো কেন? মানুষের তো কোটার চাকরির দরকার ছিল না, তাই না? মানুষ কেন জয়েন করলো? মানুষ একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে, না এভাবে চলতে পারে না, তাই না? আমাকে কথা বলার সুযোগ দিতে হবে, হ্যাঁ, একটা আমাকে ভোটের মানে অধিকার দিতে হবে। তো মানুষের সেই আকাঙ্ক্ষাটা আছে, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি তারা বোঝেন যে মানুষের কি আকাঙ্ক্ষা, সেই বুঝে যদি সেই মতো আচরণ করেন, ইটস এ গুড বিগিনিং, তখন মানে ওনার কথার যৌক্তিকতা থাকবে। কিন্তু তারা যদি এখনো পর্যন্ত অনুধাবন না করেন, সেই একইভাবে আচরণ করতে থাকেন, আবারও আমরা হয়তো 10 বছর পরে বলতে হবে আমরা আবার নতুন বিগিনিং করছি। জি স্যার, আমরা আরো এই বিষয়টা নিয়ে আমরা আর কথা বলবো। আমরা একটু বান্দরবানে যেতে চাই, আমাদের ওখানে প্রতিনিধি আছেন মিনারুল হক, তিনি আমাদের সেখানকার সার্বিক পরিস্থিতি একটু জানাবেন। জি, আপনি একটু আগে বান্দরবানের নির্বাচনের কথা বলছিলেন, যে বান্দরবানের আসলে 300 নং সংসদীয় আসন, এখানে একটি সংসদীয় আসন। বাংলাদেশের সবচেয়ে জনসংখ্যার কম এবং সবচেয়ে ভোটার সংখ্যার কম হলো যে এই আসনটি।
এবং এই প্রথম কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে এবং নিরাপত্তার মধ্যে সম্পন্ন করতে এখানে 7,000 আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। এবং সেই সাথে আপনারা জানেন যে বান্দরবান যে জেলাটি, এটি ভারত এবং মায়ানমার সীমান্ত বেষ্টিত এবং বেশ কয়েকটি উগ্রপন্থী গ্রুপের তৎপরতা রয়েছে। এই কারণে এবার কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে যথেষ্ট নিরাপত্তা নেওয়া হয়েছে। এবং আমরা এটা দেখেছি যে 111টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এবং এখানে এমন কিছু কেন্দ্র রয়েছে, যেমন 50টি কেন্দ্রের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা নেই, কোনো যোগাযোগ ব্যবস্থা পর্যন্ত নেই। এবং আগে থেকে এখানে ভোটাররা হেঁটে গিয়ে আজ সকালে তারা পৌঁছে সেখানে ভোট দিয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি যে উৎসব সেখানে নারী পুরুষ, বিশেষ করে পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষ, তারা দূর দূরান্ত থেকে এসে তারা ভোট দিয়েছেন। সকালে একটু শীতের আমেজের কারণে একটু ভোটটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা এখন দেখছি প্রচুর ভোটার, এবং বিশেষ করে যারা তরুণ ভোটার তারা খুব এক্সাইটেড এবং তারা খুব উৎসাহিত এবার নতুন ভোট দিয়ে। এবং এখানে কিন্তু এবার এই 300 নং সংসদীয় আসনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির সাচিন জেরি, যিনি ওই যে রাজার ছেলে, এবং এনসিপির প্রার্থী রয়েছে সুজাউদ্দিন। মূলত এদের মধ্যে এই 2 জন প্রার্থীর মধ্যে এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বিশেষ করে আমরা যেটা দেখেছি এবার মূলত দুর্গম কেন্দ্রগুলোতে দ্রুত নির্বাচনী ফলাফল আনার জন্য যে স্যাটেলাইট গুলো ব্যবহার করা হচ্ছে, এবং বিশেষ করে যে উচ্চ ক্ষমতার যে ইন্টারনেট রয়েছে এবং ওয়্যারলেস সেট রয়েছে, এগুলো ব্যবহার করে তাড়াতাড়ি যাতে ফলাফল নিয়ে আসা যায়, সেটি তারা প্রশাসন এবং রিটার্নিং অফিসার এই উদ্যোগগুলো নিয়েছেন। জি মিরানুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবারে চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। দর্শক, আজ বিজ্ঞাপন বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি মির্জাপুর ইস্পাহানি ভোটের মাঠে সারাদিন, পাওয়ার্ড বাই এশিয়ান ডুপ্লেক্স টাউন। জি স্যার, আমরা আপনার কথাতে আসছিলাম, একটু হাফিজ স্যারের কাছে জিজ্ঞেস করতে চাই যে আমরা গণভোটে যেটা দেখেছি হ্যাঁ এবং না, সেখানে আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন এবং একদম গ্রামের সাইডে, তারা কিন্তু অনেকে শিক্ষিত না। সেখানে দেখেছি যে একজন ভদ্রমহিলা কিন্তু হ্যাঁ এবং নার যে 4টা বিশ্লেষণ দেওয়া আছে সেখানে তিনি পড়তে পারছেন না, তাহলে তিনি বুঝছেন না যে ওখানে আমি হ্যাঁ লিখবো নাকি না। সো এই যে একটা মিসকমিউনিকেশন হয়েছে, এটা কি আসলে আগে থেকে পূর্ববর্তী একটা কি ব্যবস্থা নেওয়া দরকার ছিল কিনা, বা এটা নিয়ে এখন আগামীতে আর কি পরিকল্পনা আছে? কারণ অনেকে না বুঝেই হয়তো বা নাতে ভোট দেবেন বা হ্যাঁতে ভোট দেবেন, যেটা আসলে তিনি বুঝছেন না। এই ক্ষেত্রে আপনার কি মতামত? এটার একটা ঘাটতি তো অবশ্যই রয়ে গেছে, আসলে সাফিসিয়েন্ট সময় হাতে পাওয়া যায় না, এবং সরকারের সেরকম মেকানিজমও ছিল না। হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, এবং রাজনৈতিক দলগুলিরও কিন্তু সেটাকে অত গুরুত্বের সঙ্গে প্রথম থেকেই নেয়নি। ফলে এটার একটা অস্বচ্ছতা রয়ে গেছে, এখানে একটা ঘাটতি রয়ে গেছে, কমিউনিকেশনের একটা সমস্যা রয়ে গেছে। তো তারপরে অনেকে তো আবার মার্কা ছাড়া কিছু বোঝে না, হ্যাঁ না এর মধ্যে তো এগুলি কোনো সিম্বল নাই, প্রতীক নাই, ফলে এটা একটা সমস্যা হবে। তো এইটার জন্য এই ঘাটতিটা রয়ে গেছে। তো তারপরে আমরা দেখবো যে যতটা পারা যায় এর মধ্যে কিছু তো ভুল ত্রুটি থাকবে। আপনি দেখেন প্রবাসী ভোটার এবার প্রথমবারের মতো সূচনা হলো, তো সেখানেও কিন্তু ত্রুটি বুচ্ছুতি রয়ে গেছে কিছু, অনেকে চাইলেও ভোট দিতে পারেনি। আপনি সাধারণ মানুষের মধ্যে যে ভোটার আছে তারা কিন্তু ভোটটা হবে কিনা এটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, দীর্ঘদিন অনিশ্চয়তা ছিল। ফলে ভোটটা যে আমি ধরেন আমি বরগুনার বাসিন্দা, সেখানে আমার ভোট, আমি ঢাকায় কিন্তু ভোটটা আনতে পারতাম, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমি করতে পারি না। এখন আমার কাজের কারণে, হয়তো পেশাগত কারণে আমি সেখানে যেতে পারছি না। ফলে অনেকে কিন্তু ভোটদানের ইচ্ছা থাকলেও কিন্তু দিতে পারছে না। এইটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। গণতান্ত্রিক চর্চাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি একটা নির্বাচনের মধ্যেই যে গণতন্ত্র সম্পূর্ণ অংশে প্রতিষ্ঠিত হয়ে যাবে এটা আশা করাটা ঠিক নয়। বেশ অনেকগুলি নির্বাচন হতে হবে, এবং গণতন্ত্রের যে মূল জিনিস, যেটা আমার সহ আলোচক শাকিল সাহেব বলেন, পরাজিত হলে মেনে নেওয়ার যে সংস্কৃতি কিংবা মানসিকতা, সেটা আমরা এই অগ্নি পরীক্ষার মধ্যে আমাদের রাজনৈতিক দলগুলিকে এখন আমরা ফেলেছি। সেটা আমরা আগামীকালই হয়তো আমরা চূড়ান্ত ফলটা পেয়ে যাব, তখন বুঝতে পারবো তাদের মধ্যে যদি গুণগত পরিবর্তন এসে থাকে সেটা অবশ্যই ইতিবাচক একটা প্রভাব ফেলবে আমাদের ভবিষ্যতের রাজনীতিতে, এবং গণতান্ত্রিক চর্চার একটা ক্ষেত্র তৈরি করবে, একটা পরিবেশ তৈরি করবে, যেটা আস্তে আস্তে কিন্তু একটা জবাবদিহিতার সংস্কৃতি একটা গড়ে তুলতে হবে। আগে তো 3টা যে নির্বাচন হয়েছে সেখানে তো কোনো ভোটের কোনো বালাই ছিল না। আমার ভোট আমি দিতে গিয়ে দেখি যে দেওয়া হয়ে গেছে, কিংবা প্রয়োজনই ছিল না। তো এখন জবাবদিহিতার মধ্যে আসতে হবে। প্রার্থীরা যদি তারা দুর্বৃত্তায়ন করে, রাজনীতি শক্তিটা নিয়ে যদি তাদের ক্ষমতার অপব্যবহার করে, স্বৈরাচারী হয়ে ওঠে, তাহলে তাদের সেই জবাবদিহিতার মধ্যে পরবর্তীকালে তাকে আমি
হাতের কাছে পাবো, তাকে জিজ্ঞেস করবো যে আপনি এই কথা দিয়েছেন কিন্তু কথা রক্ষা করেন, আপনি উল্টা কাজ করেছেন, ফলে আপনাকে আমি প্রত্যাখ্যান করব। তো সেই ভয়টা কিন্তু রয়ে গেছে। এটার ফলেও অনেকখানি কিন্তু তার মধ্যে সেই দায়িত্ববোধের একটা উন্মেষ ঘটবে এবং একটা ভয় থাকবে যে আমি ভবিষ্যতে মানুষের কাছে যেতে পারবো না যদি আমি অন্যায় করি। এবং আমি মনে করি যে একটা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা থাকা উচিত 2-3 বছর পরে, যে কে কিভাবে পারফর্ম করছে সেটাকে মূল্যায়ন করে তাকে সেভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। না হলে 5 বছরে এসে কিন্তু অনেক অন্যায় করে ফেলতে পারে, সেটার বিচার হতে হতে 5 বছরে কিন্তু অনেক সময়। তো এটা অন্যান্য অনেক উন্নত দেশের গণতন্ত্রে এই সিস্টেমটা আছে। আমরা আশা করব যে আস্তে আস্তে আমরা গণতান্ত্রিক চর্চাটাকে যদি প্রসারিত করতে পারি, আমরা যদি ধারণ করতে পারি, যদি বিশ্বাস আমাদের মধ্যে আসে, তরুণদের মধ্যে আমরা সঞ্চালিত করে দিতে পারি, তাহলে একটা ইতিবাচক বাংলাদেশ এবং গুণগত পরিবর্তনের বাংলাদেশ আমরা প্রত্যাশা করতে পারি। জি স্যার, খুব সুন্দর একটা কথা বলছেন। শুধু এই ক্ষেত্রে বলতে চাই যে আইন শুধু আসলে তৈরি না, প্রয়োগ এবং এটা বাস্তবায়ন করাটা সবচেয়ে বেশি জরুরি। ইট ইজ এন্ড ইট শুড বি পানিশড, এবং সেটার যে ব্যবস্থা সেটা যেন আরো কঠোরভাবে। আইন অনেক ভালো ভালো আছে কিন্তু প্রয়োগ নাই আমাদের, প্রয়োগটা নেই, এবং সেটা নজিরবিহীন হয়ে যায়। সংস্কৃতিটা, এই সুশাসনের সংস্কৃতিটা আস্তে আস্তে গড়ে তুলতে হবে, মানসিকতাটা বদলাতে হবে। এটা একদিনে, এক মাসে, এক বছরে হবে না, কিন্তু এটা আমাদের পরিবর্তনের জন্য নিজেদেরকে তৈরি করতে, প্রত্যেকটা মানুষকে কিন্তু ভেতর থেকে বদলাতে হবে একটা ইতিবাচক দিকে, একটা গুণগত পরিবর্তনে, যেটা ছিল জুলাই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা এবং দর্শন। সেটাকে আমরা যদি শ্রদ্ধা করি, শহীদের রক্তের সঙ্গে যদি আমরা বেইমানি না করি, তাহলে অবশ্যই এটা কিন্তু প্রতিপালন করা সম্ভব এবং আমরা সত্যিকারের একটা সুন্দর বাংলাদেশ, ঋদ্ধ বাংলাদেশ, প্রগতিশীল বাংলাদেশ, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা লালিত বাংলাদেশ একটা অবশ্যই আমরা পেতে পারি। জি স্যার। স্যার, এইবার আমরা দেখেছি যে যারা হচ্ছে যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু বিভিন্ন আসলে এলাকার মধ্যে গিয়ে তারা প্রচারণা করেছেন, কিন্তু যে এলাকার মধ্যে তিনি প্রচারণা করেছেন সে এলাকার কিন্তু আসলে ভোটার অন্য এলাকার মধ্যে পড়ে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমি ভোটার, আমি কিন্তু তার প্রচারণা দেখলাম, কিন্তু আমার এরিয়াতে যে এরিয়াতে আমার ভোট পড়েছে বা আমি যে অঞ্চলের ভোটার, সেই অঞ্চলের কিন্তু প্রচারণার খবরটা আমি পাচ্ছি না। বা আমি এই যে একটা প্রভাব যে একটা থাকে, যে আমি হয়তো বা আপনার কাছ থেকে শুনলাম যে অমুক প্রতিনিধি খুব ভালো, আমি এই শুনেই কিন্তু একটা মতামত মনের মধ্যে ক্রিয়েট করে আমি হয়তো বা ভোট কেন্দ্রে গিয়ে তাকেই ভোট দিয়ে আসছি। নিজের যে একটা বিবেচনার যে জায়গা, এবং আমি যদি বলি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে এখন তো আসলে সবাই আপডেট, সবাই আসলে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকক্ষণ থাকে, এবং সেটার মাধ্যমে কিন্তু অলরেডি জাজ করাও শুরু করে দেন যে অমুক ভোটার আসলে কেমন, এবং অমুক ভোটারের আসলে কি কি স্ক্যান্ডাল রয়েছে, অমুক ভোটারের কি রয়েছে, বা কোনো প্রতিনিধির কি আছে, প্রার্থীদের প্রতিনিধির কি রয়েছে। তো এই ক্ষেত্রে আরো একটা বিষয় দিয়ে কাজ করে যে তারা বিবেচনার ক্ষেত্রে যে একটা আসলে মন মানসিকতা তৈরি হয় আগে থেকেই, এইটা আসলে কতটুকু প্রার্থীদের উপর এফেক্ট করে। এবং আরেকটি বিষয় যেটা আমরা দেখেছি যে এইবার কিন্তু আসলে ভোটার যারা, তারা প্রতীকের থেকে ব্যক্তি ইমেজটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, এবং অনেক অঞ্চলে অনেক ভোটাররা বলেছেন যে আমরা এবারে প্রতিনিধি আসলে সিলেক্ট করব তার ব্যক্তি যে ইমেজটা আছে সেটার ক্ষেত্রে। এক্ষেত্রে কি আসলে দলীয়ভাবে আবার কোনো জায়গায় কি একটু পিছিয়ে পড়ছে কিনা, এটা কি মতামত? দেখেন, আপনার প্রশ্নটা অনেক লম্বা হয়ে গেল, আমি একটু খেয়ে হারিয়ে ফেলছি, কিন্তু আমরা শেষ থেকে ধরি। আমি যদি আপনি শেষ যে বিষয়টা বললেন যে মানুষ প্রতীকের চাইতে ব্যক্তিকে বেশি পছন্দ করছে, বা ওই বিবেচনায় সে ভোট দেবে, হয়তো আমি জানি না কি বিবেচনায় দেবে, কিন্তু আমরা যদি ধরে নিই সোশ্যাল মিডিয়ার যে রিফ্লেকশন তাতে করে, তার একটা কারণ হচ্ছে যে আপনি দেখেন বাংলাদেশের এখন যদি আপনি ভোটার প্রোফাইলটা দেখেন, হ্যাঁ, আমাদের 12.5 কোটি বা 12,70,00,000 ভোটার, তার ভেতরে বলা হচ্ছে যে 34% বা 34%, 5% তাদের বয়স হচ্ছে 18 থেকে 38, এবং তাদের 90% হয়তো কখনো ভোটই দেননি তারা, আরো বেশি হতে পারে। এই যে জেনারেশন, হ্যাঁ, হিউজ নাম্বার, 4 কোটি 4.5 কোটি, এদের কিন্তু আমার অবজারভেশন হচ্ছে এদের পার্টি লয়্যালটি কম। তাদের আগের জেনারেশনের যে পার্টি লয়্যালটি ছিল, তার মানে তারা বংশ পরম্পরায় আওয়ামী লীগ করতো বা বিএনপি করতো বা ধানের শীষ বা নৌকা, এই যে বিষয়টা এই জেনারেশনের ভিতরে অতটা নাই, খুবই কম। সুতরাং তারা দেখছেন কিন্তু মানুষটাকে, তার ভ্যালিউজ কি, হ্যাঁ, তার ভ্যালিউজ কি সেটা তারা বোঝার চেষ্টা করছেন, এবং সেটার কনজামশনটা কিভাবে হচ্ছে তার সোশ্যাল মিডিয়া থেকে। সে সোশ্যাল মিডিয়াতে যেহেতু তারা তাদের অধিকাংশ ইনফরমেশন কনজামশনই হয় সোশ্যাল মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বোঝার চেষ্টা করছেন যে এই প্রার্থীটা কি, কেমন, হ্যাঁ, তার চিন্তা ভাবনা কি, তার চিন্তা ভাবনার সাথে কথাবার্তার সাথে আমার চিন্তা ভাবনা কথাবার্তার মিল আছে কিনা,
তার বাবা হয়তো ওইভাবে ভাবতেন না, তার বাবা হয়তো সেই প্রার্থীর কথা চিন্তাই করতেন না, তিনি তার পার্টি লয়্যালটি থেকে হয়তো মানে ভোটটা দিতেন, এরা কিন্তু দিচ্ছে না। সুতরাং সেই ব্যাপারটা ঘটছে। আরেকটা জিনিস যদি আপনার প্রশ্ন থেকে আমি যেটি বুঝতে পারি যতটুকু, সেটা হচ্ছে যে কোন বিবেচনায় মানুষ আসলে ভোট দিচ্ছে, হ্যাঁ, কোন বিবেচনায় মানুষ ভোট দিচ্ছে, এটাকে কিন্তু আপনাকে মানে একইভাবে সমস্ত বাংলাদেশের মানুষ একইভাবে ভাবে, সব জায়গার মানুষ একইভাবে ভাবে তা না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে কিন্তু এখানে একটা ভাগ করতে হবে, গ্রামীণ ভোটার, শহুরে ভোটার। হ্যাঁ, তো শহুরে ভোটারদের চিন্তা ভাবনা এক, তাদের ভেতরে তারা অনেক ভ্যালিউজ দেখেন, প্রার্থীদের ভেতরে শহুরে ভোটাররা কিন্তু ভ্যালিউজ দেখেন, যেমন ইয়াং ছেলেপেলেরা দেখে, তেমনি কিন্তু শহুরে ভোটাররা মধ্যবিত্ত, তারা কিন্তু ভ্যালিউজ দেখার চেষ্টা করে। সবসময় যে দলের হলে আমি যে দলকে সমর্থন করি তাকে ভোট দেবে, বিষয়টা তা না, তারা তো ভোট দিতে যাবেনই না তার যদি প্রার্থী অতটা পছন্দ না হয়। গ্রামের ভোটারদের ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট বল গেম, বুঝতে পেরেছেন? তারা দেখে যে কে তাকে ভোট দিতে বলছে, লোকটাকে, প্রার্থীটাকে, তাই সে কত পাওয়ারফুল, অপিনিয়ন লিডার আর কি যারা পাওয়ারফুল কত ওই প্রার্থী, কারণ তাকে তো আগামী 4 বছর তার সাথে ডিল করতে হবে, ছোটখাটো বিষয়ে বিভিন্ন ডিল করতে হবে। হ্যাঁ, তো সুতরাং তার চিন্তাটা হচ্ছে যে ওই প্রার্থী কতটা পাওয়ারফুল, এরা ক্ষমতায় যাবেন কিনা তিনি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখানেই শেষ করছি আমাদের এই পর্যায়ের অনুষ্ঠান। বাকি সময় আপনাদের সঙ্গে পরবর্তীতে আরেকজন থাকবেন এবং সারাদিন কিন্তু ভোটের মাঠে সারা দেশ ইটেন বাংলাতেই থাকছে এবং চোখ রাখবেন ইটেন বাংলার পর্দায় সারাদিনের ভোটের খবরাখবর জানতে।